আচ্ছা 10-এ কি বলছে, প্রথমে কয়েকটা অ্যাকাউন্ট দিচ্ছে, এগুলারে বলছে যে ট্রায়াল ব্যালেন্স করতে। এখন কি আমি একটা একটা করে বলে দিব নাকি নির্দিষ্ট কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা পুরাটাই একটু বলে দিই কেমন? আমি দাও পুরাটাই বলতেছি, পুরাটাই বলতেছি চলেন। প্রথমে বলতেছে ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে হাতে নগদ আছে কত? 8,500 টাকা। এখন তোমারে দেখতে হবো যে জানুয়ারি মাসের 1 তারিখে কি আমরা অঙ্কটা করতেছি কিনা, ঠিক না? আচ্ছা আমাদের উপরে কি বলছে, মিস্টার রুহান অথবা মিস্টার নাসিম রিকোয়েস্ট ইউ টু প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফর দ্য ফলোইং লেজার ব্যালেন্স অ্যান্ড ফাইনাল এখান থেকে কি লিখছে, ফাইনাল আউট হিজ অপারেটিং ক্যাপিটাল। আচ্ছা এরপরে অনেকগুলা, আচ্ছা এখানে যেহেতু জানুয়ারি মাস আছে, আচ্ছা জানুয়ারির 1 তারিখে আমরা ধরলাম যে তার হাতে নগদ হচ্ছে 8,500। এর একটু পরে কিন্তু বলছে ডিসেম্বর 31 তারিখে হচ্ছে কত টাকা, ডিসেম্বর 31 তারিখে হচ্ছে 19,500। এবার কালকে তোমরা যে কথাটা বলছিলে আজকে এটা কাজ আছে, যদি হাতে নগদ দুইটা থাকে, হাতে নগদ এবং ব্যাংক জমা কিন্তু একই কথা, একসাথে বলে ফেলতেছি। হাতে নগদ এবং ব্যাংক জমা যদি ওপেনিংও থাকে ক্লোজিংও থাকে, মানে 1 তারিখেও থাকে, মানে বছরের শুরুটাও থাকে, বিগিনিংও থাকে, এন্ডিংও থাকে, তাহলে আমরা বিগিনিংটা বাদ দিব, এন্ডিংটা ধরবো। আমার কথা বুঝছো কি না? হাতে নগদ যদি বছরের শুরুটাও থাকে শেষেরটাও থাকে, তাহলে আমরা শুরুটা বাদ দিব, শেষেরটা ধরবো। বুঝছেন এতটুকু কথা? আচ্ছা তাহলে আমাদের এখানে যে 8,500 টাকা আছে এটা আমাদের কোনো কাজে লাগতেছে না, এটা বাদ। আমাদের কোনটা লাগবে? এই ডিসেম্বর মাসে 31 তারিখে যেটা আছে 19,500, এটা আমরা লিখবো। তাহলে আমরা প্রথম এন্ট্রি পেয়ে গেলাম ক্যাশ কত টাকা, 19,500। আর ভালোর জন্য আমরা এখান থেকে ডেটটাও লিখে দিলাম 31 তারিখ 12 মাস। তুমি যদি ডেট না লিখতে পারো তুমি লিখতে পারো যে এন্ডিং লিখতে পারো, কেমন? ক্লিয়ার তো এতটুকু? আচ্ছা তারপরে আসেন, তারপরে বলতেছে, তারপরে কি বলছে ইনভেন্টরি। আচ্ছা ইনভেন্টরি ক্ষেত্রে উল্টা নিয়ম, ইনভেন্টরি হচ্ছে শুরুরটা আসে, মানে 1 তারিখেরটা আসে, শেষেরটা আসে না, মনে থাকবে? হাতে নগদ আর ব্যাংক জমা হচ্ছে শেষেরটা আসে, আর ইনভেন্টরি হচ্ছে শুরুরটা আসে। তাহলে ইনভেন্টরি অন হ্যান্ড মানে মজুদ পণ্য হাতে আছে কত তারিখের, অন জানুয়ারি, তাহলে এই জানুয়ারি মাসেরটা আসবে কত টাকা ভাইয়া, 18,700 টাকা। তাহলে ইনভেন্টরি আমরা জানুয়ারি মাসেরটা লিখলাম কত টাকা, 18,700 টাকা, ঠিক আছে? আর ডিসেম্বর মাসে যেটা আছে না 12,400, এটা বাদ। এতটুকু বুঝছো? আচ্ছা সমন্বিত কয় থাকলে এটা আসবে না, সমন্বিত কয় থাকলে এটা আসবে না। হ্যাঁ সমন্বিত কয় থাকলে তাহলে আমরা কোনটা আনবো, তাহলে আমরা এই যে 12,400 আনবো। আর সমন্বিত কয় না থাকার কারণে আমরা কোনটা কোনটা আনতেছি, 18,700। বুঝছেন? আচ্ছা তারপরে আসেন, তারপর বলতেছে পার্সেস কয়, এটা তো আমরা জানি কয় 21,700 টাকা, এটা কোন দিকে যাবে, এটা ডেবিট দিকে যাবে। তারপর কালকে কালকে কাকে বাড়ি কাজ দিছিলাম, এটা বাংলা কি বলো এবার? অ্যাপেন্টিসশিপ কি লিখছে, অ্যালোরেন্স, এটার অর্থ কি? শিক্ষানবিশ ভাতা মনে হয় নাকি? আচ্ছা শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমাদের জন্য খরচ, তাহলে শিক্ষানবিশ ভাতা আমরা কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো। কত টাকা এটা, 1800 নেই, 1800 মনে হয়, হ্যাঁ 1800 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এই যে শিক্ষানবিশ ভাতাটাকে ডেবিট দিকে লিখলাম। তারপরে আমাদেরকে কি বলছে, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড এটা কোন ফেরত বলো তো, ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? এটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় যায় হচ্ছে ক্রেডিট দিকে, বিক্রয় ফেরত যায় হচ্ছে তার বিপরীত পাশে ডেবিট দিকে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে যায় ডেবিট দিকে বসবে। কত টাকা, 2,100 টাকা। এতটুকু বুঝছেন? আচ্ছা এতটুকু গেল। এবার সেলসের ইয়াটা তো আমরা জানি, সেলস তো ক্রেডিট দিকে যাবে কত টাকা, 58,700 টাকা। তাহলে সেলস ক্রেডিট দিকে যাবে, এই যে 58,700 গেল। তারপর আমাদেরকে কি বলছে, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট তো সম্পদ, তাহলে কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। তাহলে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কত টাকা, 37,500 টাকা। আচ্ছা তারপরে আমাদেরকে কি বলছে, রিটার্ন আউটওয়ার্ড, এটা কোন ফেরত বলো তো? মানে আমরা কখন পণ্য মানে পণ্য ফেরত কিন্তু এটা বাইরে গেছে,
তাহলে ক্রয় করা পণ্যগুলোই তো ফেরত দিলে আমাদের পণ্যগুলো চলে যায়, তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত হচ্ছে যায়, ক্রয় হচ্ছে ডেবিট দিকে বসে, ক্রয় ফেরত তার বিপরীত দিকে বসে, তাহলে ক্রেডিট দিকে বসবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদেরকে এই দুইটা ক্যারেজ ক্যারেজ ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড, একটা হচ্ছে ক্রয় পরিবহন আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন, দুইটাই খরচ। এগুলা কি পরিবহন না? চেক করছিলা? একটা হচ্ছে ক্রয় পরিবহন আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন। ইনওয়ার্ড হচ্ছে যায় কি ক্রয় করি আনার সময় তো খরচ হয়, হ্যাঁ ক্রয় পরিবহন, আর আউটওয়ার্ড হচ্ছে বিক্রয় পরিবহন। তাহলে দুইটাই তো খরচ, দুইটাকে আমরা ডেবিট দিকে লিখব, এই যে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড। ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলছে, বলছে বন্ড ইস্যু। তো বন্ড তো আমাদের জন্য দায়, ক্রেডিট দিকে যাবে, তাহলে বন্ড ইস্যু ক্রেডিট দিকে যাবে 10,000। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বলছে, বলছে যে স্যালারি এক্সপেন্স, তাহলে এক্সপেন্স ডেবিট দিকে যাবে কত টাকা, 14,000 টাকা। এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট দিকে যাবে। আর কিছু আছে? আরও একটা আছে, বন্ড পারচেজ করছি। আচ্ছা বলো তো, বন্ড পারচেজ আর বন্ড ইস্যুর মধ্যে পার্থক্য বুঝো নি? দুইটাই এন্ট্রি কিন্তু এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, বন্ড ইস্যু করছে মানে এক প্রকার তুমি ঋণ নিছো, বন্ডে বিপরীতে মানে বন্ডে বিনিময়ে তুমি টাকা নিছো, এটা ঋণের মতোই, এটা হচ্ছে দায়। আর বন্ড কিনছো মানে হচ্ছে তুমি এক প্রকার বিনিয়োগ করছো, বন্ড ক্রয় করা হচ্ছে বিনিয়োগ করার সমান। তাহলে বন্ড পার্সেজ এটা কি দায় নাকি সম্পদ? বলো তো, এটা সম্পত্তির মতো। তাহলে বন্ড পার্সেজ হচ্ছে যায় এই যে বিনিয়োগ বা সম্পত্তির মতো তো। হ্যাঁ বলো। বন্ড ইস্যু মানে ঋণ নিছো, আর বন্ড পারচেজ মানে হচ্ছে বন্ড ক্রয় করছো। আচ্ছা, বন্ড ইস্যু কখন করে? ধরো তুমি টাকা ধার নিবা আমার থেকে, তো আমি বললাম যে ঠিক আছে তুই মানে টাকা ধার নে, ওই যে ফদেয়া নোট কথাটা মনে আছে, ওটার মতো। ধরো ফদেয়া নোটে কি করে, তুমি আমার একটা পেপারে সাইন করে দিতেছ 2 মাস পর বা 3 মাস পর বা 1 বছর পর এতগুলো টাকা দিব, তো আমি তোমার থেকে পেপারটা নিলাম, বিনিময়ে তুমি তোমারে কি দিলাম, টাকা দিলাম। ইস্যু কিন্তু তুমি করছো, ইস্যু মানে সাইন আপ করে দিছো আর কি, তাহলে তুমি করছো। আর এখানেও সেম কথা, বন্ড ইস্যু মানে কি একটা বন্ড দিলাম মানে হচ্ছে যাই ডকুমেন্ট দিলাম, বিনিময়ে ওর থেকে টাকা নিলাম, তাহলে ও তো আমার এমনি এমনি টাকাগুলো দেয় নাই, ঋণ হিসাবে দিছে। তাহলে বন্ড ইস্যু হচ্ছে যাই ঋণ মানে ঋণের মতো হুবহু ঋণে। আর বন্ড পার্সেজ হচ্ছে যাই যে বন্ডটা কিনে সে কিসের আশায় কিনে, লাভের আশায় তো, মানে সে কি করে তার অলস অর্থগুলো দিয়ে বন্ড ক্রয় করে, কেন? যাতে করে কয়েক মাস পরে যাতে করে একটা অ্যামাউন্ট মানে প্রফিট পায় আর কি। তো বন্ড পার্সেসটা এক প্রকার আমাদের জন্য বিনিয়োগ। তো বিনিয়োগকে আমরা কোন পাশে বসাই, আর্থিক বিবরণীর সম্পত্তির পাশে না? তো এই জন্য এটা ডেবিট দিকে যাবে। বিনিয়োগের আমরা আর্থিক বিবরণী সম্পত্তির পাশে দেখাই, মনে আছে? তো এই জন্য বন্ড পার্সেস হচ্ছে আমাদের জন্য সম্পত্তি, ডেবিট দিকে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, লিখিও মানে বছরের শেষেরটা না, তো আমরা কি লিখবো, সিএফ লিখতে পারি বা বিএফ লিখতে পারি, ব্যালেন্স লেখে আরে। আমরা এখানে বিএফটা বেশি দেখতেছি, কিন্তু বেশিরভাগ বইতে বিডি দেখবা, বিডি দিবা, বিডি দিবা। এই বইতে দেখলাম যে বেশিরভাগ বিএফ দিছে, কিন্তু বেশিরভাগ বইতে দেখবা যে বিডি দে। ওই যে তোমরা নগদ এই যে কি বলে এটার নাম খতিয়ান করতে মনে আছে, বিডি সিডি দিছিলা ওইগুলাই, বিডি যে কথা বিএফ এক কথা এখানে। ঠিক আছে, হুম, টিসকে নামাইবা, চলমান জেরে নামাইতে হবে না। টিসকে ধরো তুমি জুন মাসে করলা না একটা খতিয়ান, জুলাই মাসের 1 তারিখে লেনদেন শুরু করে থুইবা। এখন এটা করা কি ভালো নাকি খারাপ, অবশ্যই করতে হবে। আমার মনে আছে ক্লাস 9-এ যখন প্রথমে অ্যাকাউন্টিং পরীক্ষা দিছিলাম, তো আমি যার কাছে প্রাইভেট পড়তাম উনি আমারে মানে যতটুকু শেখানোর দরকার তো শিখাইছে। বিডিসিডি এগুলো তো আর আহামরি ম্যাটার করে না, পরের মাসের জন্য তো স্টার্ট করা লাগে না। তো আমার কি করলাম, আমি তো মানে সেকেন্ড বয় ছিলাম, তো যতগুলো অঙ্ক করছি মানে কয়েকটাই কত খতিয়ান আসছে, সবগুলোতে এক করে কাটে ফেলছে স্যারে। তা আমার তো কি রাগে খুবই, আল্লাহরে আমার সব অঙ্ক হয়েছে তবুও মানে অনেকগুলা মার গেছে গানা। তা আমি স্যারে বললাম যে কী রে মেয়া, সবই তো হইলো, আমার নাম্বার কেন কমাইলেন? বলে যে তুই বিএফ সিএফ এগুলো দিছত নে।
না স্যার দি নাই তো। ওই যে মূলত বি লাস্টেরটাকে কি বলে, সিডি নি কয়, ব্যালেন্স সিডি, এটা দিছিলাম। এরপরে পরে মাসে প্রথম তারিখে বিডি বসাইতে হয় না, এটা আমি একটাতেও দিই নাই। পরে আমার সবগুলাতে এক এক করে কাটে দিছে, 4 মার্কের মধ্যে 3 করে দিছে আর কি। পরে আমার অনেকগুলো মার্ক কমে গেছে, মানে 4-5 মার্কের উপরে কমে গেছে গা। তো এই জন্য দিলে ভালো, না দিলে কিন্তু স্যার চাইলে 1 মার্ক করে কাটিয়ে দিতে পারে, কেমন? তো আমাদের এত কষ্ট করি, মানে এক লাইনের জন্য এত রিস্ক নেওয়ার কি দরকার, লিখে দিমু। এক লাইন লিখতে আর কতক্ষণই লাগবে, মানে পরে মাসের 1 তারিখে তুমি লেনদেনটা স্টার্ট করে থইবা। আচ্ছা, এই 10 নাম্বার অঙ্কের মধ্যে আরেকটু কাজ আছে, ভালো করে খেয়াল করেন। একটা প্রতিষ্ঠান জীবনেও কি ক্যাপিটাল ছাড়া চলতে পারে? জীবনেও না, ঠিক না? ক্যাপিটাল তো লাগবে, ব্যবসা তো শুরু হয় ক্যাপিটাল দিয়ে। এখন আমি তোমাদেরকে কালকেও শিখাই দিছি, যখন দেখবা যে দুই পাশে পার্থক্য আছে, তখন তুমি দেখবা যে পুরো অঙ্কের মধ্যে ক্যাশ আর ক্যাপিটাল আছে কিনা, ঠিক না? কালকে এটা শিখাইছি না কয়েকবার করে। এখন দেখবা যে এখানে ক্যাপিটাল নাই, তাহলে ক্রেডিট পাশে যত টাকা শর্ট আছে, দেখবা 80,000 টাকা শর্ট আছে, এটাকে আমরা ক্যাপিটাল লিখবো, ঠিক আছে? এখানে বিএফ সিএফ না লিখলেও আশা করি হবে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে বলিও দিছে তোমাদেরকে। কই বলছে নাকি এটা ক্যাপিটালের কথা? কই হেডলাইন request you to prepare a trial balance from the following ledger and find, ও আচ্ছা ঠিক আছে। এখানে ধরো এই লাইনটা বাদ, ফাইন্ড পরে এন্ডের পরে অংশটা বাদ, তাও তবুও তোমার এইভাবেই করতে হবে, উপায় নাই, ঠিক আছে? আর এখানে তো তোমাদেরকে বলে দিছে, এখন তোমরা বলবে যে ভাইয়া ফিনান্স ডিপার্টমেন্ট হওয়াতে বলে দিছে, ম্যানেজমেন্ট হলে তো বলতো না। আচ্ছা, ম্যানেজমেন্টে যদি নাও বলে, পারবা না তোমরা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরেন এখানে কে এই লাইনটা নাই, অ্যান্ডের পরে এই লাইনটা নাই, তাহলে আপনি কিভাবে মিলাবেন অঙ্ক, এটা বলেন তো? ক্রেডিট দিকে 80,000 টাকা শর্ট একটা পড়তেছে না, আপনি ক্যাপিটাল দিয়ে মিলাইতে হইব অবশ্যই। হ্যাঁ, আপনি প্রথমে চেক করবেন ক্যাপিটাল এটা আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি ক্যাপিটাল এটা দিয়ে ক্রেডিট দিক মিলাই দিবেন। আমার কথা বুঝছেন? ক্যাপিটাল যদি না থাকে, যত টাকা শর্ট আছে ক্রেডিট দিকে তত টাকারে ক্যাপিটাল নামে বসাই দিব, এটাই মূল কথা। আচ্ছা, তারপর বলো, এটা তার কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 পর্যন্ত বাড়ি কাজ ছিল, কোনো সমস্যা নাই, যেটা ছিল আমরা সলভ করে ফেলছি। এবার 11তে আসো। 11তে হচ্ছে যা কি বলছে, আচ্ছা 11 থেকে কেউ কিছু করছিলা নাকি একদমই করো নাই? আচ্ছা করেন নাই, আচ্ছা আমরা এগুলো টুকটাক পড়ি, কেমন? 11তে কি বলছে, একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিছে, এত ভালো, ডেবিটও দিয়ে দিছে ক্রেডিটও দিয়ে দিছে। আচ্ছা, ডেবিট ক্রেডিট দিল, এখানে মনে হয় ভুল আছে, নাহলে দুই পাশ মিললো না কেন, ঠিক না? আচ্ছা, একটা হচ্ছে ডেবিট দিকে হচ্ছে কত, 7,02,000, আর ক্রেডিট দিকে হচ্ছে 8,61,000, তাহলে এখানে নিশ্চয় কিছু গোলমাল আছে, এই জন্য আমাদেরকে দিছে। আচ্ছা, এখন বলছে অ্যাজ ইউ ক্যান সি দ্য ট্রায়াল ব্যালেন্স ডাজ নট ব্যালেন্স। আচ্ছা, বলতেছে ট্রায়াল ব্যালেন্সটা মিল হয় নাই, ব্যালেন্সে কোনো মিল নাই, আমরা তো দেখলামই ব্যালেন্স ঠিক নাই। অ্যান্ড আচ্ছা, অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য জেনারেল জার্নাল এন্ট্রিজ অ্যান্ড দ্য জেনারেল লেজার অ্যাকাউন্ট রিভিলস দ্য, আচ্ছা কি বলছে, ফলোইং ইনফরমেশন। আচ্ছা, এখানে বলতেছে যে জাবেদা এবং খতিয়ান দেখি কিছু ভুল পাইছে, ওই ভুলগুলা তোমারে বললো, কি ভুল পাইছে দেখো তো, ভালো করে তাকাও। বলছে হোয়েন দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাশ অ্যাকাউন্ট ওয়াজ ট্রান্সফার ফ্রম দ্য জেনারেল লেজার, মানে হচ্ছে যাই ক্যাশ অ্যাকাউন্ট থেকে যখন সাধারণ জাবেদা এটা নিয়েছিল ট্রায়াল ব্যালেন্স, আচ্ছা জেনারেল লেজার টু দ্য, আচ্ছা সাধারণ যাবে এই খতিয়ান থেকে যখন ট্রায়াল ব্যালেন্স মানে র্যামিলে যখন নিয়েছিল, দ্য ফার্স্ট 2 ডিজিট ওয়ার ড্রপ। ওমা, এটা আবার কেমন কথা, মানে প্রথম 2টা ডিজিট কি হয়েছে, বাদ পড়ে গেছে, ফার্স্ট 2 ডিজিট ওয়ার, কি বলছে, ফার্স্ট 2 ডিজিট ওয়ার, আচ্ছা ট্রান্সপোর্টস নি বলছে, আচ্ছা ট্রান্সপোর্টস মানে বুঝছো কি না, ধরো এইটা বুঝাই 2-5, এটা ট্রান্সপোর্ট মানে হচ্ছে যাই 5 গেছে গা আগে, 2 গেছে গা পরে, এরকম একটা কাহিনী ঘটে গেছে এখানে। প্রথম কাহিনীটা বুঝছো, মানে আমরা ধরো 2-5 লিখতাম যাই, 5-2 লিখে ফেলছি,
ট্রান্সপোর্টস মানে হচ্ছে উল্টে গেছে আর কি ডিজিটটা। এখন কোন দুইটা ডিজিট উল্টে গেছে? প্রথম দুইটা ডিজিট উল্টে গেছে। আমার কথা বুঝছো? আচ্ছা, এখন এটা সত্যটা কতটুকু আমরা কিভাবে এটা করব? ধরো আমাদের এখানে ক্যাশ কত ছিল দেখো তো, ৭৮,০০০, আমি বড় করে লিখতেছি, ৭৮,১৫০ না ভাইয়া? বলো, এখানে প্রথম দুইটা ডিজিট কত? 7 আর 8 না? এটা মজার অঙ্ক বটে। এই দুইটা ট্রান্সপোর্ট হয়ে গেছে মানে কি উল্টে গেছে, তাহলে পাল্টাইতে হইব। এখন বলো কার জায়গাত কারে দিবা? মানে 7 এর জায়গাতে 8 গেছে গা, 8 এর জায়গায় 7 হয়েছে, তাহলে আসল ডিজিট কি অত হবে বলো তো? 8 যাবে আগে, 7 যাবে পরে, তাহলে এটা আসল ডিজিট হচ্ছে ৮৭,১৫০ টাকা। বুঝছো নি কাহিনি? এটা আসল ডিজিট হচ্ছে ৮৭,১৫০ টাকা। বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তো আমরা তাহলে আমাদের এই যে ক্যাশ ব্যালেন্স আছে না, ক্যাশ ব্যালেন্সে লিখবো ৮৭,১৫০ টাকা। ক্লিয়ার? বুঝছো কি না? কথা বলছি না আবার। সবাই ক্লিয়ার? এটা আবার না বুঝি মানে কথা বলিও না। দেখো এবার তোমরা মানে প্রথম যে রিকোয়ারমেন্টটা দিছে এটা আবার পড়ে দেখো, বুঝো কিনা। জাস্ট মূল কথা হচ্ছে এটাই যে ফার্স্ট টু ডিজিট অয়ার ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি প্রথম দুইটা ডিজিট উল্টে গেছে, তাহলে আমরা পাল্টাই দিলাম। মানে 7 হয়ে গেছে 8, 8 হয়ে গেছে 7। প্রথমটা ক্লিয়ার? হ্যাঁ, জোরে বলেন না, কথা বুঝতেছি না, আবার বলেন। হ্যাঁ, অন্য কোনো অ্যাকাউন্ট হতে পারতো, ধরেন বললেন যে ইউটিলিটি এক্সপেন্সের ওটা বলছে, তাহলে আমরা কি করতাম? এই যে 14,100 না, তাহলে আমরা এই যে প্রথম দুইটা ডিজিটের কথা বলছে না, তাহলে এটা 41,100 হয়ে যেত। বুঝেন নাই? মানে যে হিসাবের কথা বলবে ওই হিসাব নিয়ে কাজ করবো আর কি। আমাদেরকে স্পেসিফিক ক্যাশের কথা বলে দিছে, আবার স্পেসিফিক দুইটা ডিজিটের কথাও বলে দিছে। আচ্ছা, এখানে তো ধরো ক্যাশের ওখানে তো অনেকগুলা ডিজিট, খেয়াল করছো? ক্যাশের ওখানে কয়টা ডিজিট ছিল? 7, 8, 1, 5, 0, 5টা ডিজিট। এখন এখানে তো দুইটা দুইটা করে বাংলা অনেকগুলা, প্রথম এই দুইটা ডিজিট অত চেঞ্জ হইতে পারে, এই দুইটা অত চেঞ্জ হইতে পারে, এই দুইটা অত হইতে পারে, এই দুইটা অত হইতে পারে, ঠিক না? আমি কেমনে বুঝবো কোন দুইটা হয়েছে? ওরাই সেজন্য তোমার স্পেসিফিক বলিয়ে দিছে, মাত্র প্রথম দুইটা ডিজিট উল্টে গেছে, অন্যগুলা না। এবার বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটা এবার ভালো করে খেয়াল করেন তো। বলছে যে দ্য টোটাল ডেবিট ইন দ্য অ্যাকাউন্ট রিসিভ লেজার অ্যাকাউন্ট অয়ার কত ছিল? 4,30,500। দ্য ক্রেডিট টোটাল হচ্ছে 2,89,500। এটা কিসের হিসাবের কথা বলছে ভাইয়া? অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, কেমন? দ্য টোটাল ডেবিট অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে যে এত টাকা, মানে খতিয়ানের অ্যাকাউন্ট রিসিভেবলের যে ডেবিট দিকে যে হচ্ছে 4,30,500, ক্রেডিট দিকে যে হচ্ছে 2,89,500। এখন কে একটু কষ্ট করে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে কত হয়? 4,30,500 থেকে 2,89,500 বিয়োগ করলে কত হয়? বলো। 1,41,000। আচ্ছা, এখন দেনাদারের জের 1,41,000। আমরা এখানে দেখে তো আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কত লিখছে? 1,71,000। আচ্ছা, আমরা দেখে তো আমাদের শুদ্ধরা মিলে অ্যাকাউন্ট রিসিভেবল কত লিখছে? আচ্ছা, এখানে তো আরও 30,000 টাকা বিয়োগ করলো, 15,000 টাকা যোগ করলো। অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্রেডিট অফিস ক্লিনিং ফি অ্যান্ড দ্য অ্যামাউন্ট ডাজ নট কনসিডার। আচ্ছা, 15,000 টাকার হিন্টে পরেও আছে।
দ্য টোটাল ডেবিট ইন দ্য অ্যাকাউন্ট রিসিভড অন এ লেজার অ্যাকাউন্ট এর কত 4,30,500 1,41,000। আচ্ছা আমাদের এখানে আচ্ছা 1,41,000 আর 1,71,000 মধ্যে পার্থক্য কত বলো তো? 30 না? 30 না ভাইয়া? আচ্ছা এখন আমাদের লেখা উচিত ছিল হচ্ছে 1,41,000, লিখে ফেলছি কত 1,71,000। তাহলে বলো তো ঠিক লিখছি? বলো ঠিক করলাম? আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের মান কত? ডেবিট মান হচ্ছে 4,30,500, ক্রেডিট মান হচ্ছে 2,89,500। তাহলে এই দুইটা পার্থক্যটাই হচ্ছে মূলত অ্যাকাউন্ট রিসিভেবলের মান, ঠিক না? ক্রেডিট ওই যে তোমরা মনে আছে এই যে খতিয়ান করার সময় ডেবিট জের ক্রেডিট জের না, ডেবিট জের থেকে ক্রেডিট জের বাদ দাও না, তারপরে এই তো জেডটা বাইর করো। তো এখানে 4,30,500 থেকে 2,89,500 বাদ দিলা, তাহলে জের হয়েছে মূলত কত 1,41,000। কিন্তু আমরা লেখি বসে রয়েছি কত 1,71,000। তাহলে বলো তো কত টাকা বেশি লিখে ফেলছি? 30,000 না? কত টাকা বেশি লিখলাম? 30,000। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যাই এই 30,000 টাকা কমাই দেওয়া। তাহলে এই 1,71,000 থেকে আমরা 30,000 টাকা বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাইয়া ফর দিয়ে যে আবার 15,000 টাকা যোগ করে দিছে, ওই 15,000 টাকা কাজ আমরা এখনো করি নাই। পরবর্তী কোনো এন্ট্রিতে হয়তো 15,000 কাজ আছে এই জন্য। তাহলে 1,71,000 থেকে 30,000 বাদ যাবে, এটা বুঝছো? আচ্ছা বুঝেন না এমন কে আছেন? থাকলে বলিও। আচ্ছা তারপরে আসো, তাহলে আমাদের দুইটা সমন্বয় গেল। 3 নম্বর সমন্বয় আসো। 3 নম্বর সমন্বয়ে কি বলছে? আচ্ছা বলছে যে অ্যান এন্ট্রি ফাউন্ড ইন দ্য জেনারেল জার্নাল। আচ্ছা সাধারণ জাবেদা এমন একটা এন্ট্রি পাওয়া গেছে 15,000 টাকা ডেবিট টু অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবলে 15,000 টাকা ডেবিট করার কথা। আচ্ছা অ্যান্ড ক্রেডিট টু অফিস, ক্রেডিট টু অফিস এখান থেকে আর কোনো লাইন আছে তোকে বুঝে জানি না। আচ্ছা ক্লিনিং ফি, আচ্ছা ক্রেডিট করার কথা হচ্ছে যাই। আচ্ছা অ্যান্ড ক্রেডিট ফর এ অফিস ক্লিনিং ফি আর্নিং ফর দ্য সেম অ্যামাউন্ট ওয়াজ নট পোস্টেড ইন দ্য জার্নাল। আচ্ছা ও যে অফিস ক্লিনিং করতেছে ও কি ক্লিনিং সার্ভিস দেয় নাকি? আচ্ছা ওই প্রতিষ্ঠানের নামই হচ্ছে যাই ক্লিনিং সার্ভিস। তাহলে তোমরা এখানে এটা ও যে ক্লিনিং ইয়াটা দিচ্ছে এটা কি ওর জন্য আয় নাকি ব্যয়? ভালো তো ওর জন্য এটা আয়, কারণ ও তো সার্ভিসে ক্লিন করা। আচ্ছা তাহলে এখানে যে ও যে 15,000 টাকা একটা সার্ভিস দিছে না, এটা কোনো জায়গায় লেখা হয় নাই। অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবেও লেখা নাই, সার্ভিস রেভিনিউতেও লেখা নাই। এখন তাহলে আমরা এটা কি রিসিভেবলে 15,000 টাকা যোগ করার কথা না ভাইয়া? বলো তো রিসিভেবলে 15,000 টাকা যোগ করার কথা। তাহলে আমরা এই যে 15,000 টাকা যোগ করলাম, বুঝছেন এখানে? এখন এটা আরো এক জায়গায় যোগ হবে, কোথায় বলো তো? আরো এক জায়গায় যোগ হবে, এই যে ক্লিনিং ফি যেটা সে আর্ন করছে, এই যে অফিস ক্লিনিং ফি আর্ন, মানে এটা সার্ভিস রেভিনিউর মতো আর কি। তো এই জায়গায় আমরা এটা যোগ করব, কত টাকা 15,000 টাকা যোগ করব আগের ফিগারের সাথে। এই এন্ট্রিটা বুঝছেন? এই অঙ্কগুলো কিন্তু সহজ সরল যদি বুঝেন, আরে না বুঝলে মাথা পাটা দিয়ে ফেললেও হলে লাভ হবে না। তারপরে কি বলছে 4 নম্বর এন্ট্রি বলছে যে এ ডেবিট অফ 6,000 টু অ্যাকাউন্টস পেয়াবল ওয়াজ নট পোস্টেড। আচ্ছা অ্যাকাউন্টস পেয়াবলে 6,000 টাকা এখনো পোস্ট মানে হচ্ছে লেখাই হয় নাই টু দ্য জার্নাল লেজার। আচ্ছা দ্য করসপন্ডিং ক্রেডিট টাকা কত টাকা 6,000 টাকা পোস্টেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট। ওরে বাবারে, দ্য করসপন্ডিং ক্রেডিট টাকা, আচ্ছা ক্রেডিট 6,000 টাকা পোস্টেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা ক্যাশ অ্যাকাউন্ট এখানে কি অ্যাকাউন্টস পেয়াবল ওয়াজ নট পোস্টেড ইন দ্য জার্নাল লেজার। আচ্ছা 6,000 টাকা অ্যাকাউন্টস পেয়াবলে লেখা হয় নাই, তাহলে অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়াবল খুঁজে নাও তো, অ্যাকাউন্টস পেয়াবল খুঁজি, এই 6,000 টাকা ওর থেকে বাদ দিতে হবে। আমার কথা বুঝছে কিনা? মানে অ্যাকাউন্টস পেয়াবলকে 6,000 টাকা দিছ, তাহলে এটা কি অ্যাকাউন্টস পেয়াবল থেকে 6,000 টাকা বাদ দিতে হবে না? দিব। এখন কথা হচ্ছে ভাইয়া সাথে সাথে এটা নগদ থেকে হয়তো 6,000 টাকা বাদ যাওয়ার কথা, ঠিক না? ওখানে ভালো করে খেয়াল করিও, ভালো করে খেয়াল করো যদি দেখো ক্যাশ কিন্তু
ক্যাশে কিন্তু ঠিকভাবেই লিখছে, মানে দুইটা এন্ট্রি না এখানে, এখানে দুইটা এন্ট্রি, একটা হচ্ছে কি ফানাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ফানাদার হিসাব ডেবিট করে নাই, কিন্তু নগদান হিসাব ক্রেডিট ঠিকভাবেই করছে। তাহলে আমাদের নগদান হিসাব ক্রেডিট যেহেতু করছে, ওটা তো ভুল করে নাই। এরা ভুল সংশোধনী জাবেদা করছে না তোমরা, ওই ভুল সংশোধনী জাবেদাই এটা মূলত। তাহলে নগদান হিসাব ক্রেডিট করার কথা করছে, ভুল করে নাই। ওই যে ফানাদার হিসাব যে ডেবিট করার কথা, ওটা করে নাই। এই যে ওয়াজ নট পোস্টেড, তাহলে আমরা এই যে ফানাদার হিসাবকে ডেবিট করে দিব। এই যে করে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কত টাকা, ৬০০০ টাকা বিয়োগ করে দিব। তো আমাদের তো আর কোনো কারেকশন করার নাই, সব তো করে ফেলছি, যত সাইডটা নিয়ে দিছে সাইডটা করে ফেলছি। বুঝছো এতটুকু? আচ্ছা, এখানে 5 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা বুঝনি, এটা কেউ বুঝছো বলো তো? অল অ্যাকাউন্ট হ্যাড নর্মাল ব্যালেন্স, এটা মানে কি? ঠিক ছিল এমন না, আরেকটু, আর কেউ বলবেন? এটা মূল কথা হচ্ছে যে বাকি সবগুলা স্বাভাবিক জের আছে। স্বাভাবিক জের বুঝো, ধরো আসবাবপত্র বা নগদান হিসাব, নগদান হিসাবে স্বাভাবিক জের কি, ডেবিট নাকি ক্রেডিট বলো তো? ডেবিট না? ব্যাংক হিসাবে স্বাভাবিক জের কি, ডেবিট নাকি ক্রেডিট? অবশ্যই ডেবিট। তাহলে এইরকম যাবতীয় সম্পদ, যাবতীয় খরচ, যাবতীয় উত্তোলন, এগুলার ডেবিট দিকে বসবে। আর যাবতীয় আয়, যাবতীয় দায় আর কি মূলধন, এগুলো ক্রেডিট দিকে বসবে। এগুলো কোনোটা যদি রিভার্স বসে, উল্টা দিকে বসে, তাহলে আমরা এটাকে আবার মানে ওর যদি ধরো দায়রে ডেবিট দিকে বসে রেখেছে, তাহলে আমরা এটা ক্রেডিট দিকে বসাবো। মানে কোনো রিভার্স, এখানে ধরো যেটা ডেবিট দিকে বসে ওটা ডেবিট দিকে বসানোর কথা, ওটারে ক্রেডিট দিকে বসাতে পারবো না। মানে কোনো এই যে নর্মাল ব্যালেন্সের বাদে, মানে ধরো হচ্ছে এটা ডেবিট দিকে বসার কথা, এটা ডেবিট দিকে বসবে, এটাই তো নর্মাল ব্যালেন্স, কিন্তু উল্টা ক্রেডিট দিকে বসানো এটা যাবে না, এটা বলতেছে। তো আমাদের যতগুলো এন্ট্রি বসানোর কথা আমরা বসাই দিচ্ছি, বসানোর পরে এরপরে মিলাই দিছি, বাস শেষ। 7,83,450 টাকা হচ্ছে আমাদের উত্তর। এই কোশ্চেনটা একটু টাফ ছিল তোমাদের জন্য, এটা ভালো করে করিবা বাসায় একবার, পারবানি এবার? এটা নিচ থেকে কেউ করছো নাকি? করার তো কথা নাই, একটু পড়লে তো এলোমেলো হয়ে যাওয়ার কথা। এখন পারবানি? একটা এন্ট্রিরে উল্টে দিছে, আরেকটা এন্ট্রি লেখাই হয় নাই, আরেকটা এন্ট্রিতে একটা ডিজিট লেখছে, আরেকটা ডিজিট লেখে না, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, 11 গেল, এবার 12তে আসো। আচ্ছা, প্রথমে বলছে যে আচ্ছা এগুলা জাবেদা পারবানি নাকি করাই দিতাম? এখানে 3টা জিনিস জানতে চাইছে। প্রথমে জার্নাল করতে জাবেদা, তারপরে হচ্ছে যায় পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজেকশন, এটাকে খতিয়ান করতে কইছে কেন? হ্যাঁ, খতিয়ান করতে বলছে, তারপরে বলছে র্যামিল করতে। এখানে নিশ্চয়ই এটা 10-15 মার্কের আসবে। তোমাদের কি 15 মার্কের সেট আসে? 15 মার্কের সেট আছে নাকি? ওমা, তাহলে তো এত কিছু কেমন দিল? 10 পর্যন্ত কেমন? ওইরকম হলে এত বেশি কিছু দিলে তাহলে একটু স্কিপ করার চেষ্টা করে, সময় কুলাইতে পারো কিনা কে জানে। আবার তোমাদের আরেকটা ভালো দিক, 4 ঘন্টা দিয়ে রাখে পরীক্ষা, অনেক সময়। আচ্ছা দাও, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, হবে না, এটাই স্বাভাবিক, কারণ আমাদের ধরো 60 মার্কের কোশ্চেনে আনসার হয় না, এটা অবিশ্বাস করার কিছু নাই তোমার কথা। এটা ধরো আমাদের 60 মার্কের কোশ্চেন, মানে আমাদের ইন কোর্স হচ্ছে যায় 40 মার্ক। ইন কোর্স বলতে ধরো হচ্ছে যায় এখানে আমাদের অ্যাটেন্ডেন্স আছে, তারপরে 2টা মিড থাকে, ছোট ছোট পরীক্ষা, তারপরে বাইবা, তারপরে মানে এইগুলো সবগুলো মিলে 40 মার্ক। আর বাকি 60 মার্কের জন্য 3 ঘন্টা দেয়। 3 ঘন্টা আমরা অ্যাকাউন্টিং পরীক্ষা ঠিকভাবে শেষ করতে পারি না, কেন জানি শেষের দিকে দিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে যায়। তো ওই দৃষ্টিকোণ থেকে তোমাদের 80 মার্কের পরীক্ষা না, তো 4 ঘন্টাও আমার মনে হয় 4 ঘন্টা অনেক সময় হলো, কিন্তু অ্যাকাউন্টিংয়ের জন্য একটু কমই বলা যায়, ঠিক না? অনেক কিছু অনেক ম্যাথ, তো এই জন্য একটু হাতের গতি আর অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করা হচ্ছে যে মূল বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা একটা করে বলতেছি। প্রথমে হচ্ছে আসমাই ইনভেস্ট করছে, এটা তো আমরা যাবে পারি। তারপরে দ্বিতীয়টা বলছে দ্য কোম্পানি পেড 1000 ইচ ফর স্টুডেন্ট ফর দ্য সেপ্টেম্বর। আচ্ছা, ইচ ফর স্টুডেন্ট, প্রত্যেকটা রেন্টের ভাড়া কত দিচ্ছে? 1000 টাকা। আর
কোন মাসের জন্য? আচ্ছা এটা দ্বিতীয় জাবেদাটা কি লিখছে? রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা এই যে 1000 টাকা রেন্ট দিছে, রেন্টটা আমরা বুঝি ভাড়া দিছে আর কি। তারপর বলতেছে পার্সেস ক্রয় করছে, কি ক্রয় করছে? ওয়াশার অ্যান্ড ড্রায়ার, মানে হচ্ছে যে ওরা নিশ্চয়ই এখানে ক্লিনিং কোনো সার্ভিস দেয়, যে মানে হচ্ছে ড্রাই ক্লিনার্স। আচ্ছা তাহলে ওরা ওদের ক্লিনিং করাই ওদের কাজ আর কি, ওয়াশ। আচ্ছা তাহলে এখানে ওরা এই যে এগুলা তো ওদের জন্য ইকুইপমেন্ট, এগুলা ক্রয় করছে, আর এগুলা ক্রয় বাবদ কি করছে? নগদ কমছে হচ্ছে 10,000 টাকা, আর একটা নোট বাড়ছে আর কি। তাহলে এটা যাবে তা কি লিখবা? এই যে ওয়াশার অ্যান্ড ড্রায়ার ডেবিট ক্যাশ ক্রেডিট, আর নোট দিছে না, নোটস পেয়েবল ক্রেডিট। কেমন? বা এই আরও সুন্দর করে এটা লেখা যায়, লন্ড্রি ইকুইপমেন্ট লিখলে সবচাইতে পারফেক্ট হয়। এটা তো ওদের জন্য ইকুইপমেন্টে কাজ করবে, ঠিক না? তাহলে লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, আর একটা নোট দিছে না, নোটস পেয়েবল ক্রেডিট। এরপর তোমরা বাকি ট্রানজ্যাকশনগুলো পড়ো, না বুঝলে আমারে বলো, আমি জাবেদা বলে দিব। বলো বাকি ট্রানজ্যাকশনগুলোতে সমস্যা আছে? বলো। আছে কিনা 7 তারিখ থেকে 30 তারিখে আছে কোনো সমস্যা? জোরে বলেন। আচ্ছা দেখেন, দেখা তো শেষ হয়ে যাবার কথা। আছে? জোরে বলেন। কত তারিখ? আচ্ছা 10 তারিখ। আর 30 তারিখ। আচ্ছা 10 আর 30 আমরা তাহলে বুঝাই। 10 তারিখে কি বলছে? রিসিভ এ বিল, একটা বিল পাইলাম। কার থেকে পাইলাম? দ্য ডেইলি নিউজ। আচ্ছা ডেইলি নিউজ থেকে যদি বিল পাই, এটা আয় হওয়ার কথা নাকি ব্যয় হওয়ার কথা? ডেইলি নিউজ একটা সংবাদপত্র, ও আমাদের অ্যাড দিছে, ও আমাদেরকে একটা বিল দিছে, তাহলে এটা আমাদের জন্য আয় হওয়ার কথা নাকি ব্যয় হওয়ার কথা? বলো তো, বলো। ব্যয়। আচ্ছা তাহলে কত টাকা ফর দ্য ওপেনিং শপ? কত টাকা? শপ কত টাকা? 500 টাকা। আচ্ছা তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা হবে যে আমাদের জন্য এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, কিন্তু টাকা তো নগদে দিই নাই, তাহলে এগুলো বকেয়া আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবলও খুলতে পারেন, সমস্যা নেই। 10 তারিখ বুঝছেন? মানে ও আপনার সার্ভিস দিছে, অ্যাড দেওয়ার কথা দিছে, অ্যাড দিছে, এখন অ্যাড যে দিছে এটা বিনিময়ে টাকা দিতে হবে না, এই টাকার জন্য আপনাকে বিল দিছে। সহজ কথা, গ্রামের দিকে বিলে কাগজ দেয় যে এরকম আর কি, পুরা মাস আমরা ব্যবহার করলাম, এরপরে সরকার আমাদেরকে বিলে কাগজ দেয়। তো তাহলে এটা বিপরীতে কি, মানে সরকার আমাদেরকে সার্ভিস দিয়ে দিছে, এখন এটা খরচ সৃষ্টি হয়েছে, মানে সরকারে অলরেডি অলরেডি আমাদের ব্যক্তির দিক থেকে যদি চিন্তা করি, আমরা আমাদের একটা ব্যয় সৃষ্টি হয়েছে, তাহলে কি এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর এই টাকাটা তো এখনও দিই নাই, টাকা তো পরিশোধ করতে হবে, তাহলে ও আমাদের জন্য এক প্রকার পাওনাদার, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কোনো কোনো বইতে দেখবা যে এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল লিখছে। আচ্ছা তারপরে একজনে বলছে যে 30 তারিখ। 30 তারিখে কি হয়েছে? বলছে যে দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস, আচ্ছা মানে লন্ড্রি সার্ভিসের মাধ্যমে ওরা ক্যাশ রিসিভ করছে ফর দ্য মান্থ, এর কত টাকা? 5,000 টাকা, অ্যান্ড অন অ্যাকাউন্ট। আচ্ছা মানে এই পুরা মাসে আমরা 5,000 টাকা নগদে সার্ভিস দিচ্ছি, আর 7,000 টাকা বাকিতে সার্ভিস দিছি। কোশ্চেন বুঝছো নি? মানে আমরা যে লন্ড্রি সার্ভিস দিছি, 5,000 টাকা হচ্ছে নগদে দিলাম, আর 7,000 টাকা হচ্ছে বাকিতে দিলাম, তাহলে মোট সার্ভিস হচ্ছে যে 12,000 টাকা। তাহলে এটা যাবে কি হবে? যাবে হবে যে ক্যাশ দিলাম কত টাকা? ক্যাশ ডেবিট 5,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 7,000 টাকা, আর টোটাল সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000 টাকা। বুঝছেন? এবার তোমাদের দ্বিতীয় কাজ, দ্বিতীয় যে
রিকোয়ারমেন্ট জানতে চাইছে, এটা তো তোমারে বলে নাই কয়টা খতিয়ান করতে বলছে, বলেন তো। পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজেকশন বলছে, সেপ্টেম্বর ট্রানজেকশন সবগুলোকে পোস্ট করতে, খতিয়ান করতে। এখন ভাই আমি কয়টা খতিয়ান করব? এখন আগে তোমার এই জাবেদা থেকে খতিয়ানের সংখ্যা বাইর করতে হইব। ধরো ক্যাশ একটা, ক্যাপিটাল একটা, দুইটা, রেন্ট এক্সপেন্স তিনটা, ক্যাশ কি আবার আসলে আবার ধরমু, আর ধরার দরকার নেই। তারপর হচ্ছে লন্ড্রি ইকুইপমেন্ট সাইটটা, এরকম করে তুমি হিসাব করবা। হিসাব করলে দেখা যাবে যে এখানে মোট 11টা খতিয়ান। এবার বলো মোট অঙ্কের মার্কই হচ্ছে 10 মার্ক। 11টা খতিয়ান যদি তুমি নকশা করে করতে যাও, তোমরা তো মেয়ে মানুষ, 1 নং প্রশ্নের উত্তরের এইখান থেকে কত নকশা করবা? তাহলে তুমি জীবনে এটা সলভ করতে পারবা? অ্যাকাউন্টিং ফুল মার্কে আনসার করে আসতে পারবা না? না এটা বাদ। ধরো সবগুলো এরকম মোটামুটি হাড্ডাহাড্ডি দিছে, তখন তুমি সব বাদ দিয়ে চলে আসবা না। আচ্ছা কেউ এমন কোনো ব্যক্তি আসনি এই 11টা খতিয়ান 5 মিনিটের মধ্যে করতে পারবা? একদম গ্যারান্টি দিতে পারবা? আসো 5 মিনিট। কে জেসিকা পারবা নাকি? মানে ধরো আমি তোমার জাবেদা এগুলো করে দিলাম, জাবেদা পর্যন্ত তোমার উত্তর দিলাম, এরপর তুমি 11টা খতিয়ান করতে, আচ্ছা 5 মিনিটে অনেকে পারবা? ধরো একটার জন্য ধরো 30 সেকেন্ড, না একটার জন্য, হ্যাঁ একটার জন্য 30 সেকেন্ড দিলে হয়তো 5 মিনিট 5 সেকেন্ড, 5.5 মিনিট হয়। 5 মিনিটে আসলে পারবা? ভাবি চিন্তি বলো, কিন্তু 11টা খতিয়ান একটার জন্য কিন্তু 30 সেকেন্ড ফুটতেছে, তোমরা আবেগের বসে বলি ফেলতেছো আর কি। একটার জন্য 30 সেকেন্ড হলে 10টার জন্য 5 মিনিট, 11টার জন্য 5 মিনিট 30 সেকেন্ড। তাহলে কত মিনিট লাগবে মিনিমাম বলো তো, শুধু এই 11টা খতিয়ান করতে? আমার মতে 11 মিনিটের নিচে কেউ পারবা না, ঠিক না? 11 মিনিট পায়ে লেগে যাবে নাকি? 11 থেকে বেশি লাগলে কিন্তু তোমরা পড়ালেখা ছাড়ে দিতে হইব। সংসার শুরু করেন সুন্দর মতে, পড়ালেখা টোটালি বাদ। কেউ যদি এই বয়সে 80 বছর যদি বলে যে 11টা খতিয়ান করতে 11 মিনিট থেকে বেশি সময় লাগবে, তাহলে ভাই কিন্তু মাঠ তুলতে পারবা না। হ্যাঁ বলো, তোমার কথা ভাই ভাঙে ভাঙে আসে। হ্যাঁ একটা একটা ধরো 2 মিনিট লাগলো, 2 মিনিট বা ক্যাশটাতে ধরো 1.5 মিনিট লাগলো। হ্যাঁ ঠিক আছে, বাকি হতে আচ্ছা। এখন এখানে কিছু কৌশল কাজে লাগাইবা। ধরো তোমারে তো দেখলা যে মোটামুটি সব অঙ্কে তো টুকটাক একটু বড়, ধরো এটাও বড়, এটা ছাড়ে দিবা। তারপর হচ্ছে এই যে কি বলে ওই যে টেবুলার ছক একটা আসে না, ওটাও তো বড়, ওটা ছাড়ে দিলা। তো সবই তো ছাড়ে দিতে দিতে সবই তো ছাড়ে দিতেছো, করবা কোনটা? তুমি তো সব তো আর ছাড়তে পারবা না, ঠিক না? অঙ্ক বড় হলেও তো কিছু অঙ্ক করতে হইব। তো এই যে খতিয়ানগুলো তুমি চাইলে শর্টকাট করতে পারবা কেমনে, আমি তোমার একটা বুদ্ধি শিখাই দিই। ধরো এই পিসটা কয়টা খতিয়ান ভালো করে দেখো তো, পিসটা এটার মধ্যে ধরো এতটুক পর্যন্ত, একটা দুই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি ধরো একটা পেজে 6টা খতিয়ান করব। এখন তুমি মানে আমি হলে কি করতাম, আমার যে মানে যে একটা কৌশল, এটা ধরো তোমরা কাজে লাগাইতে পারো। তোমাদের স্কেল আছে না, স্কেল দিয়ে সবগুলো এরকম হেডলাইন নিচের লাইনটা টানি ফেললা, হেডলাইন নিচের লাইনটা টানি ফেললা, হেডলাইন নিচের লাইনটা টানি ফেললা, এরকম করে 6টারে হেডলাইন আর নিচের লাইন টানি ফেললা। প্রথম কাজটা বুঝছো? প্রথম কাজটা বুঝছো কিনা সবাই? উপরে মোটা লাইনটা আর নিচের লাইনটা টানি ফেললাম। এরপরে স্কেল আবার মনোযোগ দিয়ে একটা শোনো ভালো করে, মানে উপরে হেডলাইনটা মোটা লাইনটা আর নিচের লাইনটা, এখানে তো 1 লাইন 2 লাইন হবে, তাহলে 1 স্কেল পরিমাণ জায়গা রাখলাম। এরপরে উপরে হেডলাইনটা আবার এরকম নিচের লাইনটা টানলাম, আবার হেডলাইনটা আবার নিচের লাইনটা টানলাম, এরকম করে পুরা ঘরে মানে পেজের মধ্যে 6টার মতো জায়গা করলাম, ঠিক না? করার পরে এবার স্কেলটা তুমি সোজা করবা, সোজা করে দড়ি এর উপরের থেকে আমি এই যে এই লাইনটা, এই ঘরটা টানলাম, এই ঘরটা টানলাম, এই ঘরটা টানলাম, এই ঘরটা টানলাম, এরকম করে 6টা ঘরের লাইন একসাথে টানলাম। আমার কথা বুঝছো নি? একটা একটা করে সিঙ্গেল অ্যামাউন্ট টানতেছি না কিন্তু, আমি 6টার একসাথে টানতেছি। আমার কথা বুঝছো? এটা বলে কী হবো, দেখতেও ঘরগুলো সুন্দর হবে, টাইমও অনেক সেভ হবে। আমার কথা বুঝছো কি না? এরপর তুমি কি করলা, ডেবিটের এই যে টাকার কলাম সবগুলো একসাথে এক স্কেলের মধ্যে টানি ফেললা, ক্রেডিটের সবগুলো এক স্কেলের মধ্যে টানি ফেললা, রেফারেন্সের সবগুলো এক স্কেলের মধ্যে টানি ফেললা,
তারিখের সবগুলা এক স্কেলের মধ্যে টানি ফেললা, শেষ। ঘর সবগুলা 6টা ঘর একসাথে শেষ করলা। এরপরে সবগুলা ডেট টানের উপর লিখবে, এত সুন্দর করে নকশা করার দরকার নাই। অ্যাকাউন্টিং হচ্ছে যত দ্রুত করতে পারে, লেখা সুন্দর এখানে কাজ নাই, ওই যে ডাক্তারদের মতো লিখলেই হয়েছে। এরপরে ডেট, অ্যাকাউন্টস নেম, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এরকম করে শেষ। তাহলে দেখবা যে তোমার ঘর করতে ধরো 6টা ঘর যদি তুমি 2 মিনিটে কমপ্লিট করতে পারো, অঙ্ক করতে কিন্তু আমারই সময় লাগবে না। তোমার 11টা খতিয়ান করতে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটে না পারলেও 7-8 মিনিটের বেশি ক্রস করবে না। আর তুমি যদি সিঙ্গেল অ্যামাউন্ট করে করে করতে চাও তাহলে 15 মিনিটেও তুমি পারবা না, বুঝছো? এবার তুমি করে দেখিও, সিঙ্গেল অ্যামাউন্ট করিও করি, মানে একটা একটা করে করে দেখিও, আর আমার মতো করে দেখিও, দেখবা তোমার 5 মিনিটের মতো সেভ হবে। আমার কথা বুঝছো? বুঝছো কি না? কে রে কথা বলো না কার? বুঝছো এতটুকু? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই সবগুলা খতিয়ানকে এই যে র্যা মিলে ট্রান্সফার করব, করলাম, এরপর উত্তর মিলে গেল, শেষ। তো আমাদের র্যা মিল এবং খতিয়ান এতটুকুই, আর কিছু নেই। যা শিখেছি আশা করি তার মধ্যে কমন পাবা। হুবহু নাও আসলেও এইগুলার মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। মানে যেটাই আসুক তোমরা পারবা, শুধু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ি বুঝতে হবে কি চাইছে।